আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সেটা বাবা মার হাতে থাকে। আন্ডারস্ট্যান্ড? আমরা কি এই স্ট্রাকচারটা বুঝতে পারছি? তাহলে এটা চাচ্ছি না ক্লাসটাকে শুষ্ক হোক, সেই জন্য হাবিব আমি রিপ্লাই চাচ্ছি। যেমন এরকম আমি একটা উদাহরণ তোমাকে দেই, তুমি এটা আমাকে একটু জানাও। যেমন হি ওয়াজ ড্যাশ ইন খুলনা, তাহলে ড্যাশ জায়গায় কি বসবে হাবিব? প্লিজ রিপ্লাই, হি ওয়াজ ড্যাশ ইন খুলনা। স্যার কথা বোঝা যায় না স্যার, নেট প্রবলেম। নেটের প্রবলেম, আমি কথা বুঝতেছি অবশ্য। আচ্ছা যাই হোক, প্রথম ক্লাসটা বোঝা গেছে কি বি বুন বা ওয়াজ বুনের ব্যবহারটা? বুঝতেছি। আমি কি স্ট্রাকচার বলবো? স্ট্রাকচারটা বলবো? বলেন। এটা লেখো বা নোট করো, সেটা হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বুন। সাবজেক্ট বি ভার্ব প্লাস বুন প্লাস অ্যাডভার্ব। ক্লাস অ্যাডভান্স। অ্যাডভার্ব। এখন থেকে ক্লাসগুলোকে আমরা লেকচার হিসেবে ব্যবহার করবো না, ক্লাসগুলোকে আমরা আমাকে কোশ্চেন করতে হবে যে স্যার এইখানে বুঝলাম না, তাহলে আমাদের জুম ক্লাসটা সুন্দর হবে। আর আমি যদি শুধু বলতেই থাকি আর কোনো কেউ না বুঝে, তাহলে ক্লাস রুলসটা সেটা হলো প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। 3 নম্বর হলো সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। এখন হ্যাভ টু হ্যাজ টু আর হ্যাড টু অর্থ কি? হ্যাভ টু আর হ্যাজ টু শব্দের অর্থ হলো ইতে হয়। যেমন আমাকে যাইতে হয়, এটা কিভাবে লিখবো? তাহলে আমি আই হ্যাভ টু গো, আমাকে যেতে হয়। আই হ্যাভ টু গো। হ্যাঁ, আই হ্যাভ টু গো। ইয়েস, আই হ্যাভ টু গো, রাইট রাইট, আই হ্যাভ টু গো। তাকে যেতে হয়, তাহলে কি লিখবো আমরা? হি হ্যাজ টু গো। হি হ্যাজ টু গো। ইয়েস, হি হ্যাজ টু গো। হি হ্যাজ টু গো। আর যদি বলি তাকে যেতে হয়েছিল, অতীতকালে যদি ব্যবহার করি ইন পাস্টে, তাহলে আমরা ব্যবহার করব হি হ্যাড টু গো। হ্যাড টু গো, গো, ইয়েস। হ্যাভ টু, হ্যাজ টু, গো এন্ড হ্যাড টু। এন্ড টু। আবার আমরা স্ট্রাকচারটা লিখি বা আমরা লিখছি কিনা সেটা দেখি। সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ টু প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস কোনো কিছু বাধ্যতা বুঝাইলেই আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করবো। যেমন আমাদের অনেক কিছু বাধ্যতা বুঝাতে হয়, যে তোমাকে এই কাজটা করতে হবে, তোমাকে এইখানে যাইতে হবে, তোমাকে খাইতে হবে, তোমাকে বলতে হবে, তোমাকে কাজটি করতে হবে। এইরকম বাধ্যতা যখন ব্যবহার হবে ইংলিশে, তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আর এটার বিষয়টা হলো হ্যাভ টুর পরে যখন কোনো শূন্যস্থান থাকবে, সেখানে আমরা মূল ভার্ব ব্যবহার করব, যেটা আমরা একটু আগে শিখলাম, যে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস মূল ভার্ব। ইউজ হ্যাড বেটার। হ্যাড বেটার শব্দের অর্থ হলো বরং ভালো। আমরা একটা খাতায় একটা নোট করে নেই, হ্যাড বেটার শব্দের অর্থ বরং ভালো। এখন এটার স্ট্রাকচার হলো, হ্যাড বেটার স্ট্রাকচারটা হলো তারপরে মূল ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট। যেমন হ্যাঁ হ্যাঁ অবজেক্ট, অবজেক্ট রাইট।
সমস্যা নাই, যেখানে সমস্যা হবে সেখানে আমাকে বললেই হবে। এটা জুম ক্লাস হলো ডিসকাশন, জুম ক্লাস ইজ নট এ লেকচার। এখানে হ্যাঁ, রাইট রাইট, এখানে আমাকে দেখাইতে পারো যে কিভাবে লেখলা, সেটা আমি দেখতে পারি। আমি ইংলিশে কি পড়তেছি আর কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস আর কি। না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস তো এগুলো আমাদের পরীক্ষায় আসবে না। আমাদের জুম ক্লাসে যেটা পড়াইতে হবে সেটা হলো পরীক্ষায় যেভাবে আসে সেইভাবে আমাদের। আমরা জানি আমাদের দুর্বলতা যদি টেন্সে ভয়েসে থাকেও, কিন্তু আমাদের জুম ক্লাসে সেই সুযোগটা নাই। কেন নাই? কারণ এখানে আমাদের কোশ্চেন ওয়াইজ পড়াইতে হচ্ছে। হ্যাড বেটার শব্দ অর্থ বরং ভালো। হ্যাঁ, HADBETTER, বেটার, হ্যাড বেটার, বরং ভালো। গুড কলেজ। এখন এটার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস হ্যাড বেটার, হ্যাড HAD, হ্যাড, হ্যাঁ বেটার BETTER। হ্যাঁ, হ্যাড ব্যাটারটা হয় নাই, ওইখানে ডি হয়ে গেছে, বি হবে হ্যাড ব্যাটার। আমাদের হ্যাঁ স্প্লিট, হ্যাঁ হ্যাড ব্যাটার প্লাস মূল ভার্ব। হ্যাঁ, সুন্দর, প্লাস অবজেক্ট। হাবিব, তুমি সবসময় একটা ভুল করতেছো, বি এর জায়গায় ডি লাগাইতেছো। দেখো ভার্বের মধ্যে সেটাই হয়েছে, ভার্ব বি হবে, ভার্ব ডি হবে না। এখন এটা একটা উদাহরণ লেখো, যেমন তুমি, তোমার আজকে থাকা ভালো। তুমি, তোমার আজকে থেকে যাওয়া ভালো, বাক্যটা কি হবে তাহলে? তোমার আজকে থেকে যাওয়া ভালো। জি জি জি, তাহলে এটা আমরা কিভাবে স্ট্রাকচারটা লিখবো এখন? এটা আমরা কিভাবে লিখবো বাংলায়? থেকে যাওয়া ভালো। হ্যাঁ, এটা লিখবো হলো আমরা একটা উদাহরণ দেখি। ইউ হ্যাড বেটার স্টে টুডে। ইউ হ্যাড বেটার স্টে টুডে। বেটার স্টেট হ্যাঁ, স্টে টুডে, স্টে বানানটা হলো STAY, স্টে, ইউআই STAY, স্টে, স্টে মানে থাকা। স্টেট। হ্যাঁ, ইউ হ্যাড বেটার স্টে টুডে, তোমার আজকে থাকা ভালো। তারপর আরেকটা উদাহরণ দেখি। তোমার এখন যাওয়া ভালো, তাহলে এই বাক্যটা কি হবে? তোমার এখন যাওয়া ভালো। তাই এডওয়ান রেসপন্স মি, তোমার এখন যাওয়া ভালো, বাক্যটা কি হবে? স্যার আবার বলেন, বোঝা যায় না। তোমার এখন যাওয়া ভালো। এখন হ্যাঁ, তোমার এখন যাওয়া ভালো। তোমার এখন যাওয়া ভালো, তোমার এখন যাওয়া ভালো, অর্থাৎ তোমার বরং যাওয়া ভালো। তাহলে বাক্যটা কি হবে? আমরা বাক্যটা হবে ইউ হ্যাড বেটার গো নাও। বেটার গো নাও। হুম, লিখতেছি আমি। একটু তাড়াতাড়ি লিখতে হবে, কারণ আমাদের আরো পড়াশোনা, আরো আছে, লেসনটা শেষ করতে হবে। লিখতেছি তো।
ইন্ডাইস নেন কথা কই না ফেলা স্যার এই যে দেখুন ছাত্র কি করে না আচ্ছা, নাও হলো লেখি স্ট্রাকচার আবার লেট অ্যালন। এই যে দেখুন আপনি ছাত্রটা আচ্ছা, লেট অ্যালন স্ট্রাকচারটা আমরা লিখি। আবে প্লিজ রাইট ডাউন দ্য রুলস অফ লেট অ্যালন। কি স্যার রুলস লেট অ্যালনের স্ট্রাকচার, লেট অ্যালন, LET টি লেট অ্যালন হবে ALUNE অ্যালন। তারপর বলেন দেখতেছি এখন এটার স্ট্রাকচারটা লিখি, বাট গঠনটা লিখি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস লেট অ্যালন প্লাস নাউন। নাউন হ্যাঁ, তাহলে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস লেট অ্যালন প্লাস নাউন। স্যার লিখছি হ্যালো, হ্যালো স্যার হ্যাঁ স্ট্রাকচারটা লেখা হয়েছে। জি স্যার লিখছি আমি লেট আপনি অ্যালন, বলেন আচ্ছা সে বাংলা সে বাংলায় লিখতে পারে না, ইংরাজি তো দূরের কথা। লেট অ্যালন শব্দের অর্থ হলো দূরের কথা। স্যার হ্যালো স্যার কথা তো শোনা যায় না এখন এখন বোঝা যায়? জি স্যার শোনা যায় আচ্ছা, তাহলে লেট অ্যালন শব্দ অর্থ হলো দূরের কথা। যেমন সে বাংলাই পড়তে পারে না, ইংরাজি তো দূরের কথা। তাহলে এই জাতীয় বাক্যটা হইলে তখন আমরা কিভাবে লিখবো? সে বাংলাই পড়তে পারে না, ইংরাজি তো দূরের কথা, এই জাতীয় বাক্যটা কি লিখবো? হি ক্যান নট রিড বাংলা, লেট অ্যালন ইংলিশ। সে 1 কিলোমিটারই হাঁটতে পারে না, 10 কিলোমিটার তো দূরের কথা। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? হি ক্যান নট ওয়াক 1 কিলোমিটার, লেট অ্যালন 10 কিলোমিটার। অর্থাৎ সে 1 কিলোমিটারে হাঁটতে পারে না, 10 কিলোমিটার তো দূরের কথা। ওকে আন্ডারস্ট্যান্ড যে লেট অ্যালন লেখা হয়েছে, ক্লিয়ার লেট অ্যালন। আমরা পরবর্তী স্ট্রাকচারটা আলোচনা করব। অ্যাজ ইফ, HIF, ASIF, অ্যাজ ইফ। অ্যাজ ইফ শব্দ অর্থ হলো যেন। অ্যাজিবের গঠনটা হলো, অ্যাজিবের প্রথম গঠনটা হলো, প্রথমে হলো প্রেজেন্ট সিম্পল, অ্যাজিবের পরে হলো পাস্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল, অ্যাজিব প্লাস পাস্ট সিম্পল। গঠনটা আমরা আবার লিখি। প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ তোমরা প্রেজেন্ট সিম্পলকে প্রেজেন্ট ইনডিফিনিটও বলতে পারো অনেকেই। প্রেজেন্ট সিম্পল হয়তো বুঝবে না, তাহলে লিখতে পারো প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজিব প্লাস পাস্ট ইনডিফিনিট। যেমন সে এমন ভাবে কথা বলে সে যেন সে সব জানে। হি নিউ এভরিথিং। তাহলে হি টক্স, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ যেন
হি নিউ এভরিথিং, সে সবকিছু জানে। তার পরেরটা হলো পাস্ট ইনডিফিনিট। তোমরা শুনতেছ? হ্যালো, স্যার শুনতেছি। আচ্ছা, তাহলে অ্যাজিবের স্ট্রাকচারটা আমাকে একটু বলো তো। অ্যাজিবের প্রথম স্ট্রাকচারটা কি হবে? হ্যালো, জি স্যার শুনতেছি। অ্যাজিবের স্ট্রাকচারটা কি আমাকে কেউ কেউ বলতে পারবে? আচ্ছা, যাই হোক, আমরা এখন আলোচনা করব টু এস এর ব্যবহার। অর্থ হলো মতো। টু এস এটার অর্থ হলো মতো। যেমন সে আমার মতো লম্বা, এই জাতীয়। আমি এই পাখিটি ওই পাখিটির চাইতে কালো। লোহা তামার চেয়ে সস্তা, এই জাতীয়। তখন সেটা আমরা কি গঠনে ব্যবহার করব? এই জাতীয় বাক্যকে ব্যবহার করতে হলে আমাদের ব্যবহার করতে হবে সু এস। অর্থাৎ প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস অথবা সু এস প্লাস অ্যাডজেক্টিভ এস প্লাস অবজেক্ট। আমি আবার বলতেছি সহজ করে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস অবজেক্ট। এটা অর্থ হলো মতো। যেমন সে তার ভাইয়ের মতো লম্বা, এটা হবে হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। সে তার ভাইয়ের মতো লম্বা। সে তার বোনের মতো সুন্দর, হি ইজ সো বিউটিফুল অ্যাজ হার সিস্টার। সে আমার মতো চালাক, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ মি। এই জাতীয় যখন বাক্য হয় বা তুলনা অর্থে যখন ব্যবহার হয়, তখন আমরা ব্যবহার করি এস এস স্ট্রাকচার। এখন আমরা আলোচনা করব অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ স্ট্রাকচারটা হলো যেই মাত্র সেই মাত্র। অ্যাজ সুন অ্যাজ এর স্ট্রাকচারটা হলো প্রথমে অ্যাজ সুন অ্যাজ, পরে হলো পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট। আমি আবার বলছি, অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ হলো যেই মাত্র সেই মাত্র। যেমন আমাদের অনেক সময় ব্যবহার করতে হয়, যেই মাত্র বাবা আসলো সেই মাত্র আমি দৌড় দিলাম, যেই মাত্র বৃষ্টি আসলো সেই মাত্র আমরা ঘরে গেলাম, যেই মাত্র আমরা ট্রেন স্টেশনে পৌঁছালাম সেই মাত্র ট্রেনটি ছেড়ে দিল। এই যে তো অনেক বাক্য আমাদের ব্যবহার করতে হয়। এই যে তো বাক্যকে যখন আমরা ব্যবহার বা প্রকাশ করতে চাই, তখন আমাদের ব্যবহার করতে হবে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন এর শব্দ অর্থ হলো মতো। এর স্ট্রাকচারটা হলো প্রথমেই অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট। যেমন যেই মাত্র টিচার আসলো আমরা দাঁড়ালাম, তাহলে কি হবে? অ্যাজ সুন অ্যাজ টিচার কেম উই স্টুড আপ। যেই মাত্র আমরা স্টেশনে পৌঁছালাম সেই মাত্র ট্রেনটি ছেড়ে দিল। অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দি ট্রেন স্টার্টেড। ট্রেনটা ছেড়ে দিল, স্টার্টেড। তাহলে খেয়াল করি, as soon as we reached the station the train left. as soon as we reached the station, we reached the station এই অংশটুকু হলো past indefinite। আর দি ট্রেন স্টপেড এটাও পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ as soon as দ্বারা দুইটা পাস্ট ইনডিফিনিট জাতীয় বাক্যকে একত্রে করতে হয়। একটি কথা, আমরা এই সমস্ত আলোচনা কখনোই ফলপ্রসূ হবে না যদি আমাদের টেন্স এবং ভয়েসের ক্লিয়ার নলেজ না থাকে। সুতরাং আমরা চেষ্টা করবো টেন্স এবং ভয়েসের ক্লিয়ার নলেজটা আয়ত্ত করার জন্য।
এখন আমরা আলোচনা করবো দেয়ারের ব্যবহার, ইউজ অফ দেয়ার। দেয়ার শব্দের অর্থ হলো এখানে। যেমন আমরা অনেক সময় বলতে হয় এখানে একটা পুকুর ছিল, এখানে একটা স্কুল ছিল, এখানে একটা বাড়ি ছিল, এখানে এক রাজা বাস করত, অথবা এখানে এক শিক্ষক বাস করত, এখানে আমরা বাস করতাম। এই জাতীয় এখানে জাতীয় যে কোনো বাক্যকে ব্যবহার করতে গেলে প্রথমে আমাদেরকে দেয়ার ব্যবহার করতে হবে। এটা রুলস হলো দেয়ার, প্রথমে দেয়ার, পরে ভার প্লাস অবজেক্ট। দেয়ার প্লাস ভার প্লাস অবজেক্ট। যেমন এখানে একটি ক্লাসে একটি ছেলে আছে, ক্লাসে একটি ছেলে আছে, তাহলে এই বাক্যটা কি হবে? দেয়ার ইজ এ বয় ইন দ্য ক্লাসরুম। দেয়ার, প্রথমে দেয়ার, পরে হলো বি ভার্ব। দেয়ার ইজ এ বয়, হ্যালো, দেয়ার ইজ এ বয় ইন দ্য ক্লাসরুম। এখানে একটি ক্লাসে একটি ছেলে আছে, দেয়ার ইজ এ বয় ইন দ্য ক্লাসরুম। আমরা যদি স্ট্রাকচার প্যাটার্নটা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো প্রথমে দেয়ার বসে, পরে বি ভার, পরে অবজেক্ট। দেয়ার ইজ এ বয় ইন দ্য ক্লাসরুম। ওকে, আমরা আরেকটা বাক্য যদি বলি এই পুকুরে একটি মাছ আছে, দেয়ার ইজ এ ফিশ ইন দ্য পন্ড। এই পুকুরে একটা মাছ আছে, দেয়ার ইজ এ ফিশ ইন দ্য পন্ড। এই পুকুরে একটা মাছ আছে। একটি, এখানে একজন রাজা বাস করতো, তাহলে এই জাতীয় বাক্যটা কি হবে? বাস করতো। দেয়ার লিভড এ কিং। দেয়ার লিভড এ কিং, অর্থাৎ এখানে প্রথমে দেয়ার ব্যবহার করতে হবে। দেয়ার জাতীয় স্ট্রাকচারের রুলস হলো প্রথমে আমাদেরকে দেয়ার ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে অবজেক্ট। ওকে, নাও দ্য ইউজ অফ দেয়ার এর স্ট্রাকচার। ওকে, আমরা এখন ব্যবহার করবো ইউজ টু। ইউজ টু শব্দ অর্থ হলো ইতাম। যেমন আমরা একসময় বল খেলতাম, আমি একসময় গান করতাম, বা অনেক সময় আগে কি সুন্দর দিন কাটাইতাম, অর্থাৎ ইতাম। এই জাতীয় বাক্যকে বা এই জাতীয় মনের দৃষ্টিভঙ্গিকে বা অ্যাটিটিউডকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে ইউজ টু ব্যবহার করতে হবে। ইউজ টু শব্দ অর্থ হলো ইতাম। এটা একটা মডেল ভার্ব, ইউএসইডি, ইউজড টু। ইউজ টু শব্দ অর্থ হলো ইতাম। এটা স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। আমরা বল খেলতাম, তাহলে এই বাক্যটা কি হবে? উই ইউজ টু প্লে ফুটবল। আমরা গান গাইতাম, উই ইউজ টু সিং। আমরা সিনেমা দেখতাম, উই ইউজ টু সি সিনেমা বা উই ইউজ টু ওয়াচ সিনেমা। অর্থাৎ ইতাম জাতীয় শব্দ বা ব্যবহার করতাম, খেলতাম, অতীতের কোনো ইচ্ছা প্রকাশ করলে চাইলে আমাদের ইউজ টু ব্যবহার করতে হবে। ইউজ টু শব্দ হচ্ছে ইতাম, অর্থাৎ যেটা আমরা একসময় করতাম কিন্তু এখন করি না। এই জাতীয় মনোভাব প্রকাশ করতে গেলে আমাদেরকে ইউজ টু ব্যবহার করতে হবে। নাও ক্লিয়ার দ্য রুলস অফ ইউজ টু। However, now we will discuss the rules of at is high time by at is time. At is high time শব্দ অর্থ হলো এখন উপযুক্ত সময়। যেমন আমরা অনেক সময় বলি এখনই গাছ রোপণ করার উপযুক্ত সময়, এখনই ঢাকা যাওয়ার উপযুক্ত সময়, এখন গোসল করার উপযুক্ত সময়। এই জাতীয় শব্দকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে ইট ইজ হাই টাইম ব্যবহার করতে হবে। আর একটা মজার ব্যাপার হলো ইট ইজ হাই টাইম এটা প্রেজেন্ট টেন্সের, কিন্তু ইট ইজ হাই টাইমের পরে যে বাক্যটা ব্যবহার করব সে বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পলের। যেমন তোমার পড়াশোনা শেখার এখন উপযুক্ত সময়, তাহলে ইট ইজ টাইম ইউ লার্নড ইউর লেসন। ইট ইজ টাইম এই অংশটা হলো
প্রেজেন্ট সিম্পল, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। ইউ লার্নড ইউর লেসন, তোমার পড়াশোনা করার। এখন ইউ লার্নড ইউর লেসন এই অংশটা হলো পাস্ট ইনডিফিনিট, আর ইট ইজ টাইম এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আমাদের যখন কোশ্চেনে থাকে তখন সাধারণত করা হয় কি, ইট ইজ টাইমের পরে একটা গ্যাপ দিয়ে দেয়, অর্থাৎ ওই গ্যাপে আমাদের কি বসবে সেটা আমাদেরকে লিখতে হবে। অনেকে আমরা যখন করি কি, ইট ইজ হাই টাইম, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা সাধারণত পরে আর একটা ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, কিন্তু আসলে তা না, ইট ইজ হাই টাইমের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। Now we will discuss would you mind। এটা একটা গুরুত্বপূর্ণ শব্দার্থ, এটা শুধু আমাদের পড়াশোনায় না, আমাদের ব্যক্তি জীবনে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। যেন আমরা অনেক সময় বলি, আপনি কি কিছু মনে করবেন, would you mind, would you mind। আর দয়া করে আপনি কি একটি গল্প বলবেন, দয়া করে আপনি কি আমাকে এক গ্লাস পানি দিবেন, দয়া করে আপনি কি একটু ঢাকা যাবেন, দয়া করে আপনি কি এদিকে আসবেন। এই জাতীয় শব্দগুলোকে ব্যবহার করতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হবে উড ইউ মাইন্ড। এখন স্ট্রাকচার হলো উড ইউ মাইন্ডের পরে আমাদের একটা ভার বসাইতে হবে যার সাথে আইএনজি হবে, অর্থাৎ টোটাল স্ট্রাকচারটা হলো উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি আবারও বলতেছি, প্লিজ রাইট ডাউন দ্য রুলস অফ উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দয়া করে তুমি কি আমাকে একটি কলম ধার দিবে, উড ইউ মাইন্ড ল্যান্ডিং মি এ পেন। এখানে ল্যান্ডিং অর্থাৎ ধার দেওয়া, এখানে ল্যান্ডিং এর সাথে আইএনজি যোগ হয়েছে কেন, কারণ উড ইউ মাইন্ডের পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি যোগ হবে। আপনি কি এক কাপ চা খাবেন, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। আপনি কি দয়া করে ঢাকা যাবেন, উড ইউ মাইন্ড গোয়িং টু ঢাকা। অর্থাৎ উড ইউ মাইন্ডের পরে আমরা যাই ব্যবহার করি না কেন, উড ইউ মাইন্ডের পরে একটা ভার্বের সাথে আইএনজি হবে। নাও উই উইল ডিসকাস দ্য রুলস অফ নো সোনার হেড। আমরা এর আগে একবার পড়ছিলাম অ্যাজ সুন অ্যাজ, এখন নো সোনার হেডের অর্থ তাই, নো সোনার হেড আর অ্যাজ সুন অ্যাজ প্রায় সেম রুলস। অ্যাজ সুন অ্যাজ এর পরে সাধারণত পাস্ট ইনডিফিনিট হয়, কিন্তু নো সোনার হেডের পরে সবসময় পাস্ট পারফেক্ট হয়। আমাদেরকে এই জিনিসটাই খেয়াল করতে হবে, অ্যাজ সুন অ্যাজ এর পরে পাস্ট ইনডিফিনিট আর অ্যাজ সুন অ্যাজ এর পরে পাস্ট পারফেক্ট। আর নো সোনার হেডের পরে একটা দেন বসবে, যেহেতু নো সোনার হেড প্লাস দেন দ্বারা দুটো বাক্য যুক্ত করতে হয়, তাহলে নো সোনার হেডের পরে পাস্ট পারফেক্ট আর দেন এর পরে হলো পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ নো সোনার হেড দ্বারা দুটো বাক্যকে যুক্ত করতে গিয়ে হলে আমাদেরকে নো সোনার হেডের পরে পাস্ট পারফেক্ট, পরে অংশটা পাস্ট ইনডিফিনিট। আর এইটা হলো আর অ্যাজ সুন অ্যাজ এর সময় ছিল অ্যাজ সুন অ্যাজ এর পরে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট ইনডিফিনিট। ইউজ অফ লেস্ট। লেস্ট শব্দের অর্থ হলো পাছে, যেমন সে প্রচুর পরিশ্রম করে, পাছে সে ফেল করে। হ্যালো, জি সালামালাইকুম। জি শান্তা, জি কোন শান্তা, কোন কান্তা প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি একটু পরে ফোন দেই। আমি হ্যাঁ, না আমি বাসায় না, একটু দূরে, একটু পরে ফোন দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আবার সরি, আমরা আলোচনা করতেছিলাম যেটা সেটা লেস্ট। যেমন তুমি যদি প্রচুর পরিশ্রম না করো, পরিশ্রম করো, পাশে তুমি ফেল করবে, এই জাতীয় বাক্যকে আমরা কিভাবে ব্যবহার করব, সেটা হলো প্রথমেই একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব। আমি আবারও বলতেছি লেস্টের ব্যবহার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লেস্ট সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব। যেমন প্রচুর পরিশ্রম করো,
পাচ্ছে তুমি ফেল করবে। তাহলে ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল, অর্থাৎ লেস্টের পরে সবসময় যদি তার গ্যাপ থাকে তাহলে সেখানে শুট বসে কিনা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে।